রাখাইনে বিমান হামলার জেরে বাংলাদেশমুখী হাজারো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন। ড্রোন নিয়ে নাফ নদীতে টহল কোস্ট গার্ডে। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা অপরাধী চক্রের আস্তানা। গোয়েন্দা পুলিশের অভিযান, 2 অস্ত্রধারী গ্রেফতার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। নামমাত্র ইজারা নিয়ে অর্ধ শতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙনের কবলে ব্রাহ্মণবাড়িয়ার চরসোনারাম গ্রাম। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং চট্টগ্রামে বুলেট ট্রেন, এক্সপ্রেসওয়ে ও ইপিজেড নির্মাণে আগ্রহ চীনের। 3 মেগা প্রকল্প ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ব্যবসায়ীদের। কাজ শুরুর তাগাদা দিয়ে রাষ্ট্রদূতকে চিঠি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সাথে আছে মাহাদি ইসলাম ধ্রুব। মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাতে সীমান্তে বাড়ছে উদ্বেগ। বিমান হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তমুখী রোহিঙ্গারা তাদের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। এ নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চাপ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা যেন কাটছেই না। সেখানে নতুন করে বিমান হামলা ও সংঘাতে তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিরাপদ আশ্রয়ের আশায় আবারও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। সচেতন মহলের দাবি, সীমান্তে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হতে পারে এর কার্যকর সমাধান। সংঘর্ষ হলেও আসতেছে, না হলেও আসতেছে। এরা রাতের অন্ধকারে কোনো একটা জায়গা দিয়ে, যে বান্দরবন লামাতানসি দিয়ে ওরা আসতেছে। অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র উপায় সেটা হচ্ছে যে কি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে কঠোর নিরাপত্তা অবলম্বন করা, যেটা এখন হচ্ছে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গার চাপের মধ্যে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই, জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাকি রোহিঙ্গারও সীমানার দিকে আসতেছে, আমরা শুনতে পাচ্ছি। বাট নিশ্চয়ই আমাদের বিজিবি দায়িত্ব পালন করবে যাতে রোহিঙ্গারা আসতে না পারে। রোহিঙ্গাদের এটা বোঝা উচিত, তারা যদি তাদের মাতৃভূমি এভাবে শূন্য করে চলে আসে তাহলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরও জটিলতর হবে। তাদের কমিউনিটি লিডারদেরকে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের জনগণ যারা ওই পারে রয়েছে, কমিউনিটির লোকজন রয়েছে, তাদেরকে বুঝাও যে তারা যাতে তাদের মাতৃভূমি না ছাড়ে। রাখাইনের সংঘাত বাড়ায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফের নাফ নদী থেকে শুরু করে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সদস্য। পাশাপাশি আধুনিক জলযান, ড্রোন প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। বিওপিগুলো আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী সেখানে অবস্থান করছে এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় রোহিঙ্গা হোক বা মায়ানমারের নাগরিক হোক, বাংলাদেশে আসার সাথে সাথে আমরা চেষ্টা করছি ধরার। সব রকম পন্থা অবলম্বন করে আমরা আমাদের সজাগ দৃষ্টি এই সীমান্ত এলাকায় রেখেছি এবং সীমান্ত এলাকায় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। রাখাইনের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সীমান্তের আগামী দিনের চিত্র। তবে নতুন করে রোহিঙ্গা দল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা অপরাধী চক্রের আস্তানা। গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়ল 2 অস্ত্রধারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বৃষ্টির মধ্যেই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় জেলা পুলিশ। শুক্রবার দিনব্যাপী অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশ। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়। একই এলাকার ছাতিভাঙা আফসারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে 2টি একনলা বন্দুক ও 2টি দেশীয় এলজি উদ্ধার হয়। এ সময় দেলোয়ার হোসেন ও মৌসিন নামে 2জনকে আইনের আওতায় আনা হয়। শনিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এদের যে মূল হোতাগুলো, এদের কাছে আরো বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমরা জানি।
তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি। ওই জন্য হয়তোবা এই বিষয়গুলো সবই ওপেনলি খোলামেলা আমি বলতে পারতেছি না, তবে এটা আমাদের একেবারে ক্লোজ মনিটরিংয়ে আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার হুঁশিয়ারি পুলিশ সুপারের। জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখবো। জড়িত অন্যান্য সন্ত্রাসী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্তে অব্যাহত রয়েছে পুলিশের অভিযান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের ভৈরব অংশে নামমাত্র ইজারা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে দিনে রাতে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের কবলে শত বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা চর সোনারাম গ্রাম। ঝুঁকিতে রয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারও। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, আর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উৎপল পরে ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরবের অংশে ইজারা নামে এভাবেই অর্ধশতাধিক ড্রেজার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মেঘনার বুকে জেগে ওঠা শত বছরের পুরাতন চর সোনারামপুর গ্রামটি ঝুঁকিতে পড়েছে। চরটি রক্ষায় তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এদিকে মেঘনার মাঝ নদী থেকে ক্রমাগত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়েছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ার, পাশের একাধিক কেপিআই বিদ্যুৎ কেন্দ্র, মেঘনা নদীর উপরে থাকা দুটি রেল সেতু এবং একটি সড়ক সেতু। মানুষ ঘুমা তখন কাছে আয়া কাটে, যখন ফর্সা হয়ে জায়গা তখন দূরে জায়গা। তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং মামলাটা চলমান রয়েছে এবং বর্তমানে সেই মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য ও জেলা বিএনপির শীর্ষ নেতা। আর জেলা প্রশাসক জানান তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। আশুগঞ্জের বালু সিন্ডিকেট, আমাদের এই তিতাসের পূর্বাঞ্চলের সিন্ডিকেট, আলাউদ্দিনের জমি লুটপাটের সিন্ডিকেট, এক সিন্ডিকেট। আমরা শীঘ্রই অভিযান চালাবো যৌথভাবে নৌ পুলিশকে নিয়ে। অবৈধ এই বালু মহলটি থেকে দৈনিক অন্তত কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। মেঘনার পক্ষ থেকে ড্রেজারের মাধ্যমে অনবরত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে রয়েছে চর সোনারামপুর গ্রামের 6 থেকে 7 হাজার বাসিন্দা। সেই সাথে ঝুঁকিতে রয়েছে জাতীয় বৈদ্যুতিক গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ারটিও, এমনটি মনে করছেন গ্রামের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময়ে আরও থাকছে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষত বিক্ষত সড়ক। বান্দরবানে 180 কিলোমিটার জুড়ে যান চলাচল ব্যাহত। জলাবদ্ধতায় নোয়াখালীর হাতিয়ার 25,000 হেক্টর জমির ফসল নষ্ট। বুলেট ট্রেন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনার পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রুটে সড়ক পথের ভোগান্তি কমাবে এক্সপ্রেসওয়ে। তার সঙ্গে যুক্ত হচ্ছে $500 মিলিয়ন আনোয়ার আর চায়না ইকোনমিক জোন। চীনের সম্ভাব্য অর্থায়নে এই 3টি মেগা প্রকল্পই অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এমনকি বুলেট ট্রেন সহ প্রকল্পগুলো এগিয়ে নিতে চীনের রাষ্ট্রদূতের কাছে চিঠিও দিয়েছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। শাকল চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম সড়ক পথের 265 কিলোমিটার দূরত্ব অতিক্রমে এখন সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, আর 320 কিলোমিটার রেলপথের দূরত্ব অতিক্রমে 5.5 থেকে 7 ঘন্টা সময় লাগছে। আবার দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হলে সময় লাগে 10 ঘন্টার বেশি। এই অবস্থায় দেশের অর্থনীতির লাইফলাইনের যাত্রাপথের সময় কমিয়ে আনতে বিশেষ প্রস্তাব নিয়ে হাজির চীন সরকার। তৈরি করতে চাই বুলেট ট্রেন চলাচলের যাত্রাপথ। Dhaka Chittagong connectivity has to be gone down to the 1.5 hours to 2 hours maximum. বিশ্বের যে কোনো উন্নত সিটির মতো। এবং ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যেতে যতগুলি নদীর পাড়ে যতগুলি জায়গা আছে প্রত্যেকটাতে ইন্ডাস্ট্রি হতে হবে ইনশাআল্লাহ। শুধু ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চলাচলে চীন আগ্রহী তা কিন্তু নয়। বিড়ম্বনার যাত্রাপথ হিসাবে পরিচিত চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের মাধ্যমে নতুন মাত্রার গতি আনতে আগ্রহী তারা। চট্টগ্রাম যোগাযোগের ক্ষেত্রে ঢাকার সাথে এবং অন্যান্য জায়গার সাথে একটু পিছিয়ে আছে। আমরা ঢাকা চট্টগ্রাম যে 4 লাইনটা হয়েছে এটা পর্যাপ্ত না। এখানে ভালোভাবে আমরা এখনও ঢাকা যেতে এখনও 5-6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা তো খুবই খারাপ।
এমনকি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় 730 একর জায়গার উপর তৈরি হবে চায়না ইকোনমিক জোন, যেখানে বিনিয়োগ হবে অন্তত 500 মিলিয়ন মার্কিন ডলার। শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে যেমন অর্থনৈতিক অগ্রগতি হবে, তেমনি কর্মসংস্থান হবে হাজার হাজার শ্রমিকের। চাইনিজ ইকোনমিক জোন করা হয়, এখানে কিন্তু শুধু খালি চট্টগ্রামবাসী না, পুরো দেশ উপকৃত হবে। এদিকে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালু, চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। লজিস্টিক্সের জন্য চিরং হবে একটা হাব। এটা 300 কিলোমিটার এদিকে যাবে, 300 কিলোমিটার এদিকে, 300 কিলোমিটার উত্তর দক্ষিণ সব দিকে 300 কিলোমিটার করে আপনি ইউজ করতে পারবেন। আগামী 2031 সালের মধ্যে চায়না ইকোনমিক জোন পুরোদমে উৎপাদন যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বুলেট ট্রেনে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমে আসবে 1 থেকে 1.5 ঘন্টায়, আর এক্সপ্রেসওয়ের মাধ্যমে প্রতিদিনই একাধিকবার আসা যাওয়া করা যাবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। ভূরাজনৈতিক চিত্রে কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশের এই বন্দর নগরী চট্টগ্রাম, আর তাই ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন কিংবা চট্টগ্রাম কক্সবাজারের এক্সপ্রেসওয়ে, একই সাথে চায়না ইকোনমিক জোন, আর এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি চিত্র পাল্টে দেবে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে ক্ষতিগ্রস্ত 180 কিলোমিটার সড়ক, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করার কথা জানিয়েছে এলজিইডি। বিস্তারিত সহকর্মী এন এ জাকিরের রিপোর্টে। ধসে গেছে সড়ক, কোথাও দেখা দিয়েছে ফাটল, আবার অনেক জায়গায় নিচ থেকে সরে গেছে মাটি, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই চিত্র বান্দরবান সদর, লামা আলী কদম, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলায়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার, সড়ক ও জনপথের 65 কিলোমিটার এবং এলজিইডির 90 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, এখন আমরা চলাফেরা করতে পারতেছি না, রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। ইতিমধ্যে সড়কের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। ইতিমধ্যে আমাদের এলজিইডির এলসিএস মহিলা কর্মীদের মাধ্যমে রাস্তা কাজও চলতেছে। সরকারি তথ্য মতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ব্যয় হবে 133 কোটি টাকা। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নোয়াখালীর হাতিয়ার প্রায় 25,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, ঋণ নিয়ে চাষাবাদ করায় এখন লোকসানের আশঙ্কা করছেন তারা। এমনকি মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ তুলেছেন তারা। এতে কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টিতে হাতিয়ার অন্তত 30 কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হয়েছে। বিভাগীয় সময় আরও থাকছে। ভরা মৌসুমে নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, বাজারে কমেছে সরবরাহ। দিশেহারা চাঁদপুরের জেলেরা কারণ খুঁজতে গবেষণা করার তাগিদ। পিলারের নিচ থেকে সরে গেছে মাটি, জরাজীর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রাঙামাটির কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। লংলু উপজেলার গাউসুরে সেতু দিয়ে গুলশাখালী, বাগা চত্বর, ভাষণ্যদম ও বাঘাইছড়ি উপজেলার আন্তর ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সেতু। সামান্য মোটরসাইকেল চলাচল করলেই দুলতে থাকে সেতুটি। এরই মধ্যে নতুন সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডির নির্বাহী প্রকৌশলী। এবছরের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি। এলজিইডির তথ্য বলছে, 2002 সালে 70 মিটার দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করা হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। সময় শিক্ষার্থীরা বদলির আদেশ বাতিল এবং 7 শিক্ষককে পুনর্বহালের দাবি জানান।
তারা অভিযোগ করেন কলেজে আগে থেকে শিক্ষক সংকট রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ বা পদায়ন না করে একযোগে 7 শিক্ষককে বদলি করায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভরা মৌসুমীও নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বাজারে ইলিশের সরবরাহ কমেছে, এতে দিশেহারা চাঁদপুরের জেলেরা বলছেন মাছ ধরতে নদীতে জাল ফেলছেন তারা, তবে অন্য মাছ ধরা পড়লেও দেখা নেই ইলিশের। এ কারণে জেলার সবচেয়ে বড় পাইকারি আড়ত বড় স্টেশন বাজারে কমেছে ইলিশের সরবরাহ। প্রতি বছর জুলাইয়ের এই সময় প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়লেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাজারে 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি 3000 টাকা, যা 2 বছর আগে ছিল মাত্র 1200 টাকা। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করেন হাজারো পর্যটক, তবে আনন্দ ঘন এই সমুদ্র স্নান অনেক সময় পরিণত হয় বিষাদে। গত 12 বছরে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন 77 জন, আর নিখোঁজ রয়েছেন 2 জন। তবে লাইফ গার্ডদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে 1043 জনকে। এমন দুর্ঘটনা কমাতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধার মহড়া, প্রাথমিক চিকিৎসা প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মোহাম্মদ ফরাজের ক্যামেরা, বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সৈকতের কয়েকটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হলেও অনেক পর্যটক উপেক্ষা করছেন সতর্ক বার্তা ও লাইফগার্ডদের নির্দেশনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী সৈকতে আয়োজন করা হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি। উদ্ধার মহড়া, সিপিআর প্রদর্শনী ও লাইফগার্ড সেভিং সরঞ্জামের ব্যবহার দেখিয়ে নিরাপদ সমুদ্র স্নানের বার্তা দেন আয়োজকরা। সব নিয়ম কানুন দেখানো আছে, এই দিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হইব, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল যার দিক নির্দেশনাকারী আছে তাদের সমস্ত কিছু মেনটেন করেই আমার এখানে অবস্থান করা উচিত। সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সৈকতে কাজ করছেন বেসরকারি সংস্থা সিসেফ লাইফগার্ডের মাত্র 27 জন কর্মী। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দায়িত্ব পালন করলেও জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে তাদের। কোনো কিছুকে তোয়াক্কা না করা মানে হচ্ছে এখানে ডুবে যাওয়া। লাল পতাকা ব্যবহার করার সাথে সাথে আমরা সকল পর্যটকদের পানিতে না নামার জন্য উৎসাহিত করে। সমুদ্র স্নানে পর্যটকদের প্রাণহানি এড়াতে এই কর্মসূচি, জানায় সিসেফ লাইফগার্ড সংস্থা। এরকম একটা দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের লাইফগার্ড সংখ্যা আরও বাড়ানো দরকার, বিশেষ করে 100 জনের অধিক লাইফগার্ড দরকার। পাশাপাশি আমাদের লাইফগার্ড সদস্যদের উন্নত মানের উদ্ধার সরঞ্জাম দরকার রয়েছে। সামান্য সচেতনতা, লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ, এই 3টি বাঁচাতে পারে অনেক মূল্যবান প্রাণ, মনে করেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাখাইনে বিমান হামলার জেরে বাংলাদেশমুখী হাজারো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন, ড্রোন নিয়ে নাফ নদীতে টহল জোরদার কোস্টগার্ডের। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা অপরাধী চক্রের আস্তানা, গোয়েন্দা পুলিশের অভিযান, 2 অস্ত্রধারী গ্রেফতার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। এবং নামমাত্র ইজারা নিয়ে 1/2 ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের কবলে ব্রাহ্মণবাড়িয়ার চরসোনারাম গ্রাম, দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।